শেখবাড়ির ছোট ছেলে বউ দোলার কাজকর্মের প্রশংসায় পঞ্চমুখ শ্বশুরবাড়ির সবাই। কাজের লোক থাকা সত্ত্বেও সবকিছু হাতে হাতে করে। দোলা যে নিজেকে ব্যস্ত রাখতে এসব করে তা জানে না কেউ। 12 দিন পেরিয়েছে বিয়ের। 3 দিন ব্যাপী রিসিপশন শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। বাড়ি থেকে মেহমান সব চলে গিয়েছে। বাড়িটা আগের মতোই ফাঁকা। তৌসিফ সদরে অফিসে বসা শুরু করেছে। দিনটা দোলার ইউরার সাথে কাটে, রাতটা কাটে স্বামীর সাথে, দেওয়া নেওয়া হিসেব করে। দোলার প্রত্যাহিত রুটিন এখন থেকে এটাই। মাঝে মাঝে দোলাকে বাড়ি থেকে দোলার ফুপু চাচিরা আসে দোলার সুখ দেখতে নির্লজ্জের মতো। দোলা বক্স খুলে খুলে তাদেরকে তার সুখ দেখায়। দামি পায়েল, দামি ব্রেসলেট, নতুন গহনা, আরো কত সুখ দোলার। আলমারি ভর্তি সুখ দোলার। অন্যের কাছ থেকে ধার করে শাড়ি পরা দোলার আলমারি ভর্তি শাড়ি। থুরি সুখ। ওয়ার্ড্রোবে আছে 3-4 রঙের পাতলা ফিনফিনে দামি নাইটি। সেগুলো মাঝে মাঝে রাতে স্বামীর আদেশ দিলে পরে। স্বামীর সামনে যেতে হয়। দোলার ইচ্ছে করে ফুপু চাচিদের সেসব দেখিয়ে দিতে। গহনার ডিজাইন দেখে দোলার চাচি ফুপুরা বলে তাদের জামাই কত রুচিশীল। নাইটিগুলো দেখলে বলবে তাদের জামাই কত শৌখিন। কথাটা ভাবতে ভাবতেই দোলা হেসে ওঠে। রান্নাঘর আনমনে দাঁড়িয়ে ছিল দোলা, একা একা পাগলের মতো। কিছুক্ষণ হাসার পর টের পায় দু চোখে পানি জমেছে। এত ব্যস্ত জীবনও হুট করে কখনো কখনো ওই মানুষটার মুখ ভেসে ওঠে চোখের সামনে। কানে শুনতে পায় কেউ বলল, চল না একটু স্বার্থপর হই। এটা কি ঠিক? ঠিক না তো। সেদিন তৃপ্তির সাথে ফোনালাপের সময় শুনেছে মানুষটা রোগা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। দোলা খুব ইচ্ছে করছিল মামিকে ফোন করে জিজ্ঞেস করতে কেন এই হাল। সে মা হয়ে কি করছে এখন। রিসিপশনে পুরুষ বলতে জারিফ একাই। এই অফিসে জারিফ এর আগেও 2বার এসেছে। শেষবার এসেছিল জুলাই ইন্টারভিউ দিতে। চাকরিটা তখন কনফার্ম ছিল না। এত মহিলাদের মধ্যে জারিফের সংকোচন বোধ হচ্ছে কিছুটা, কিন্তু সে পাত্তা না দিয়ে ফোন ঘাঁটতে থাকে। সময় গড়াতে তার ডাক পড়ে। নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায় সে। তার সামনে এই অফিসের ব্যবস্থাপক পরিচালক মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে তার দিকে। জারিফ পাথুরে দৃষ্টি তাকিয়ে আছে। তার কি করা উচিত এখন? হাসির বিনিময়ে হাসি ফিরিয়ে দেওয়া উচিত? লোকটা জারিফের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বলল, 4 মাস ধরে পেন্ডিং ছিল, নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। জারিফ একদৃষ্টিতে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিকে তাকিয়ে লোকটা বলতে থাকে, এখন কেমন বোধ করছেন? চাকরিটা পেয়ে কেমন লাগছে? জারিফ লোকটার কথা গা দুলিয়ে হাসতে থাকে। লোকটা রীতিমতো অবাক হতবাক। জারিফ লোকটার আরো অবাক করে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে হাসতে হাসতেই বলে, জঘন্য লাগা। দেবদাসের এই গল্পটাকে পারুর চেষ্টা করছিল মেনে না নিলেও মানিয়ে নিতে। চলছিল সবকিছু চলার মতোই। দুলি দেবদা কখনো চন্দ্রমুখীর কাছে যায়নি, আর না এসেছে পারুর সিংহদুয়ারে। দুলির দেবদা কখনো তার সিংহদুয়ারে এসে মুখ থুবড়ে না পড়লেও পারুর গল্প শেষ পরিচ্ছেদের লেখার সময় হয়ে এলো। কফি। সিঁড়িতে দাঁড়িয়ে তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে। রান্নাঘরে ব্যস্ত থাকা দোলার ঘোর কেটে যায়। সে ভুলে গিয়েছিল তৌসিফ আজ বাড়িতে। স্বামীর আদেশ পেয়ে দোলা তাড়াহুড়া করে কফির পানি ফুটিয়ে নেয়। কফি বানানোর সময় ফারিন বলল, এ কি দোলা, তৌসিফ তো 1 চামচ চিনি খায়, তুই তো চিনি দিয়েই যাচ্ছিস। ফারিনের কথা দোলা অন্যমস্ক ভাব কেটে যায়। হাতে কফি মগটা তুলে ঠান্ডা গলায় বলে, অসুবিধা নেই, উনি এই কফি ছুঁয়েও দেখবে না। ফারিন দোলার কথা বুঝল না। দোলা হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ফারিনকে বলা দোলার কথা মানে হলো কফি ছিল একটা ইশারা। এই ভর দুপুরে শেখ তৌসিফ আহমেদ তার বউকে চায়। ডাইনিং টেবিলে বসা বাবা ভাইয়ের সামনে বউকে সরাসরি ডাকতে পারছিল না, তাই কফি চেয়েছে। দোলা এই কয়েকদিনে তার স্বামী ইশারাও শিখে গিয়েছে। দোলা কি লক্ষ্মী বউ!
ঘরে ঢুকে বেড সাইডের টেবিল কফির মগটা রাখতেই তৌসিফ দোলাকে বলে উঠল, দরজা লাগিয়ে এসো। অপরদিকে অ্যাপার্টমেন্ট লেটার ছিঁড়ে জারিফ শহর চষতে বেরিয়ে ছুটে যায় তার পছন্দের জায়গাগুলো, যা দুলির পছন্দের জায়গাগুলোতে ইদানিং জারিফের বাইক নিয়ে বের হয় না, হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখে সুন্দরভাবে নাস্তা খেয়ে বেরিয়ে যায়, ভালো লাগলে দুই একটা টিউশনি করায়। ছকবাঁধা জীবন ভালো লাগে না জারিফের, ছুটে যায় কুটুম বাড়িতে খেতে। রাতে ফজিলুন্নেসা ছাত্রীনিবাসের পেছনের গলিতে যায়। রুম নাম্বার ৩০৪। এখনো কোনো ছাত্রী ওঠেনি। কিছুদিন সেখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে রাত করে বাড়ি ফিরে মাকে দেখিয়ে রাতের খাবার খায়। ঘরের দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপুড় হয়ে শুয়ে নিজের মাথাটাকে বালিশের নিচে ঢুকিয়ে দেয়। তবে জারিফ এখন আর কাঁদে না, ওভাবেই ঘুমাতে ভালো লাগে তার, ঘুমায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জারিফ তার স্টুডেন্টের বাসার সামনে যায়। সেখানে তার বাইকটা পার করে রাখা। আজ অনেক দিন পর বাইকে উঠবে সে, উদ্দেশ্যহীনভাবে হাইওয়েতে ঘুরবে। ভর দুপুরের জীবন আজ একটু অ্যাডভেঞ্চার করবে সে। এদিকে দোলা দরজা বন্ধ করে স্বামীর দিকে ঘুরে তাকায়। না, আজ ভর দুপুরে ডাকার কারণ দেওয়া নেওয়া না, কারণ অন্য কিছু। তৌসিফ নির্বাক চিত্রে হাতে ফোন থাকা জারিফ আর দোলার ছবিগুলো থেকে দৃষ্টি সরিয়ে দোলার দিকে তাকায়। দোলা ততক্ষণে বুঝে গিয়েছে কি ঘটেছে। সে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর ধীর ধীর মেঝেতে বসে হাঁটু মুড়ে তৌসিফ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, এর জন্য প্রথমে মত দেওনি বিয়েতে? তো তারপর কেন দিলে? দোলা শুকনো গলায় কাট কাট করে, আপনার টাকা দেখে, আপনি বড়লোক দেখে রাজি হয়েছি। তৌসিফ হাসে। কিছুক্ষণ হেসে দোলার সামনে হাঁটু ভেঙে বসে বলে, তোমার মফস্বলে মেয়েরাও খুব চালু। এত গভীর প্রণয় ছিল, অথচ আমি খোঁজ লাগিয়ে কিছু জানতে পারলাম না। অবশ্যই আমরা এসবে কিছু যেতেও আসতো না, বিয়ে তোমাকেই করতাম। দোলা কোনো জবাব দেয় না, শুধু ফিসকে হাসে। তৌসিফ হাতে ফোন থেকে ছবিগুলো ডিলিট করে ফেলে খুব শান্ত ভঙ্গিতে দোলাকে বলে, বিয়ের দিন সন্দেহ হয়েছিল যদিও, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি শেখ তৌসিফ আহমেদের বউ, এটাই চিরন্তন সত্য। এবং তৌসিফ আহমেদ খুব ভালো করে জানে কিভাবে বউ পালতে হয়। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া, কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ বন্ধ। পরীক্ষার সময় আমার সাথে যাবে। দোলার সাথে সাথে তাচ্ছিল্যের সহিত জবাব দেয় জোর, হুকুম মেরে আহা। তৌসিফ উঠে দাঁড়াতেই দোলা ফোন বেজে ওঠে। দোলা উঠে ফোনটা তুলে হাতে নিতে তৌসিফ বলে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। দোলা তাই করে। ওপাশ থেকে দোলার বান্ধবী তৃপ্তি কান্না ভেজা গলায় আওয়াজে ভেসে আসে, দুলি রে, জারিফ ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। দুলি দেবদার মুখ থুবড়ে তার সিঁড়িঘরে এসে পড়েনি। তবে দেবদা ঘোর বিপদ অবশেষে হয়েছে, হয়তো তার দুলির কারণে। খবরটা শুনে দোলা বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকারে তালা লাগে যায় শেখ বাড়ির সবার কানে। ছুটে আসে সবাই, কি হয়েছে জানতে চায়। দোলার তৎপাতে থাকে। শেখ তৌসিফ শান্ত চোখে দেখতে থাকে দোলাকে। সত্যটাকে জেনে পুরো শেখ বাড়িতে ছি ছি পড়ে গেল। বাড়ির বউ পরপুরুষের জন্য চোখে পানি ফেলছে, কি পাপ, এত মহাপাপ। আগে হলে দৌড়া মেরেই ফেলতো। দোলা কারো কথায় গায়ে মাখল না, সে একটু কার্পণ্য করল না তার দেবদার জন্য গলা ফাটিয়ে কাঁদতে। শেখ তৌসিফ আহমেদ বউকে নিয়ন্ত্রণ আনার সম্পূর্ণ চেষ্টা করলো, টেনে হিঁচড়ে ঘরে ঢোকালো। দোলা শুধু বলেই যাচ্ছে, আমাকে একটিবারের জন্য যেতে দিন, অল্প কিছু সময়। তৌসিফ শান্ত ভঙ্গিতে বলে, না, তুমি আমার স্ত্রী। দোলাকে ধমকাতে লাগলেন তার ভাসুর শ্বশুর। দোলা যেন সেসবে কিছুই
গায়ে মাখল না। সে ছুটে পা বাড়াতে চাইল সামনে। পেছন থেকে বৈধ পুরুষ তার পথ অবরোধ করল। দোলা উন্মাদের মতো কেঁদে কেঁদে বলল, অল্প কিছু সময়। তুমি আমার স্ত্রী দোলা, ভুলে যেও না। হ্যাঁ জানি, জানি তো, বিশ্বাস করুন। আপনি রাতে সময় মতো আপনার স্ত্রীকে আপনার বিছানায় পাবে। শুধু অল্প কিছু সময়ের জন্য যেতে দিন। কি ভয়ঙ্কর কথা ফেলল বাড়ির বউ শ্বশুর ভাসুরের সামনে। ছি, চিৎকারে গুমোট হয়ে উঠল পরিবেশ। মুখ ফিরিয়ে যে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তৌসিফের বুঝিয়ে দিয়ে গেল বউয়ের রাশ টানতে, নইলে শেখ বাড়ির মান ধুলোয় মিশে যাবে। দোলা নিজের হাত ছাড়তে ব্যস্ত, আর্তনা করে যাচ্ছে। দয়া করে যেতে দিন। না, তুমি আমার স্ত্রী, দয়া চাইছি। এ জীবনে আর কখনোই কিছু চাইবো না আপনার থেকে, শুধু 1 ঘন্টা। আর কখনো আপনার বাড়ি থেকে বের হব না আমি। আমার সীমা হবে আপনার রান্নাঘর আর বিছানা। হাত জোর করে তৌসিফকে দোলা। তৌসিফ নির্বাক ঘরের ভেতরে টেনে ঢোকানোর চেষ্টা করে দোলাকে। দোলা ধাক্কা দিয়ে পা বাড়ায় সামনে। তৌসিফ শান্ত স্বরে বলতে থাকে, শোনো দোলা, আজ যদি এ বাড়ি থেকে আমার অনুমতি ব্যতীত তুমি বের হও, তাহলে দুনিয়ার কাছে তুমি ভ্রষ্টচারিণী হবে। দোলা শুনল, তবে পা থামল না। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে সিঁড়ি ভাঙে, ছুটতে থাকে সিংহদুয়ারের দিকে। তার দেবদা এলো না। সে যাবেই, যাবেই। তৌসিফ দোতলার শান্ত ভঙ্গি দাঁড়িয়ে ফারিনের দিকে তাকিয়ে বলে, ঘরের ভিতরে যাও। আজ এখানে যাই হয়ে যাক না কেন, আমি না বলা পর্যন্ত ঘর থেকে বের হবে না কেউ। ফারিন চলে যায় দেবরের আদেশে। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে গেট দারোয়ানকে কল দেয়। তারপর অত্যন্ত শান্ত কিন্তু ধূর স্বরে বলে, গেটে তালা দাও। প্রসাদের সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হলো। দ্বারের দিকে ছুটতে ছুটতে যেতে থাকা পারু চোখে পানি মুছছে। কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে তার দেবতা বলা সেই কথাগুলো। আচ্ছা দুলি, একটু মজা করছি, রেগে যাস না। একটা দৃশ্য কল্পনা কর। ধর তুই পারো, আমি তোর দেবতা। পারিবারিক দ্বন্দ্বে তোর অমন করে অন্য আরেকজনের সাথে বিয়ে হলো। আমি ওভাবে মাতাল হয়ে তোর দুয়ারে গিয়ে চেঁকিয়ে পড়ে থাকলাম। তুই শাড়ির আঁচল উড়িয়ে দৌড়ে দৌড়ে এলি। কাঁদতে কাঁদতে তুই আমার কাছে এসে পৌঁছানোর আগে সিংহদ্বার বন্ধ হয়ে গেল। তার দেবদা আসেনি, অভিমানী দেবদা আসেনি দোলার কাছে। শুধু অভিমানী দূর থেকে আর একটু দূরে চলে যেতে চাইছিল। আসেনি দোলার ধারে। তাতে কি? জারিফের স্বার্থপর পারু যাবে, গিয়ে শুধু বলবে, জারিফ, শাস্তি আমরা দুজনে পেয়েছি দেখো। আমিও ভালো নেই। তুমি ভেবো না আমাকে ছাড় দেওয়া হয়েছে, ভেবো না। আর কি কি বলবে দোলা সাজাতে লাগলো। তবে গিয়ে দেখলো সিংহদ্বার তালা ঝোলানো, বড় একটি তালা। তবে এখন উপায়? হাঁপাচ্ছে দোলা। বাড়ির কাজে লোকেরা আঙিনায় দাঁড়িয়ে ভ্রষ্টচারিণী দোলার ছটফটানি দেখছে। কিছু মুখ না বললেও মনে মনে ধিক্কার দিচ্ছে দোলাকে। দোলা দারোয়ান চাচাকে বলল, গেটে তালা খুলুন দারোয়ান চাচা। নির্বাক কাঁদতে কাঁদতে মুছে যেতে চাইল দোলা, তখন তার বৈধ পুরুষ এসে তার চুলের মুঠি ধরল। ধরবেই তো, স্বাভাবিক। দুশ্চরিত্রাকে শাস্তি দেওয়া উচিত। টেনে হিঁচড়ে শেখ বাড়িতে ঢোকানো হলো পারুকে। পারু শুধু বলতে লাগলো, মাত্র আধা ঘন্টা দূর থেকে দেখে চলে আসবো। বৈধ পুরুষ অমন মুখ পুড়িয়েছি চরিত্রহীন টেনে হিস্ট্রে ঘরে নিয়ে যাচ্ছে। পুরো দোতলা ফাঁকা, আর স্বামী স্ত্রীর মধ্যে কেউ ঢুকবে না। সবাই যার যার ঘরে দরজা লাগিয়েছে। ঘরে ঢুকে বিছানার উপর ফেলে ঘরের দরজা বন্ধ করা হলো। পারু কাঁদছে। কাঁদার প্রয়োজন কি এখন? সে গেলেই কি দেবদা সুস্থ হয়ে যাবে? বৈধ স্বামী ভ্রষ্টচারিণী স্ত্রীকে শাস্তি স্বরূপ চামড়ার বেল দিয়ে কিছুক্ষণ মারল। কত বড় দুঃসাহস! আজ জন্মের পর দ্বিচারিতায় সব ঘুচিয়ে দিল। হাঁপাচ্ছে সে। ততক্ষণে চুপ করে দিয়েছে দোলা। শরীরের যন্ত্রণা তার টের পেল না সে। উপুর হয়ে পড়ে রইল। বৈধ পুরুষ এসে চুলের মুঠি ধরে স্ত্রীকে ঘুরিয়ে শুইয়ে দিয়ে চোখে চোখে রেখে বলল, এই প্রথম আর শেষ।
তারপর পরপুরুষের জন্য চোখে পানি ফেলতে দেখলে শক্তির অপচয় করব না, জানে মেরে আঙিনায় কবর দিয়ে দিব। দোলা নিষ্পলক সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল চেপে ধরে বৈধ পুরুষ চেঁচিয়ে ওঠে, শরীরের স্বামীর গন্ধ নিয়ে মামাতো ভাইয়ের জন্মসুখ এই তো হয় না। কি কম দিয়েছি তোকে? জবাব দে, জবাব দে। জবাব পাওয়ার জন্য শেখ তৌসিফ আহমেদ প্রশ্নটি করেন। স্ত্রী নিয়ন্ত্রণ আনতে প্রথম পদক্ষেপ হিসেবে এইটুকু মা যথেষ্ট ছিল। শেখ বাড়ি নিস্তব্ধ এখন। তৌসিফ বারান্দায় দাঁড়িয়ে ঘণ্টাখানেক সিগারেট ফুঁকতে থাকে। শরীরকে আটকানো যায়, কিন্তু মন কিভাবে আটকাবে তৌসিফ বুঝতে পারছে না। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে তার বউকে তালাক দিবে না, তাহলে মানুষ বলার সুযোগ পাবে। বউ দ্বিচারিণী হলেও কারণ শেখ তৌসিফ ব্যর্থ। হয়তো তার ত্রুটি আছে, সে দেবে না তার তালাক। সে ওই বউকে মানুষ বানিয়ে সংসার করবে। কুমারী ছিল, শুদ্ধ শরীর ছিল, মনটা শুধু বেহাইয়া। ওই বেহাইয়া মনকে নিয়ন্ত্রণ আনতে না পারলে মনটাকে নষ্ট করবে তৌসিফ। রাগ আর প্রচণ্ড জেদও। তৌসিফ উত্তেজিত হয় না। এক হাতে মাথায় চুল খামচে ধরে 4 নাম্বার সিগারেট শেষ টান দিয়ে সে বারান্দা থেকে ঘরে ঢোকে। বিছানায় স্ত্রীর কাছে এগিয়ে যায়। আজ তাকে একবারে জব্দ করে তবেই তৌসিফ থামবে, যেন ভবিষ্যতে এমন পাপ করার সাহস না পায়। একটানে শাড়ির আঁচল সরিয়ে হাসলে বলে, পারু শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার বৈধ পুরুষ তার অবস্থা বুঝিয়ে দিতে তাকে আরো একবার দখল করে নিল। সময় গড়াও। শেখ তৌসিফ তার স্বামিত্ব ফলে তার স্ত্রীর দিকে সরে গিয়ে আবার চলা চেপে ধরে বলে, হয়নি নাকি আরো লাগবে? এখনো মামাতো ভাইয়ের কথা মনে পড়ছে? দোলা নিষ্পলক তাকিয়ে আছে ঘরের সিলিংয়ের দিকে। তৌসিফ দোলার খুলে ফেলা লাল রঙের শাড়িটা খুলে দোলার শরীর ঢাকে। নিজের টি-শার্ট পরতে পরতে উঠে দাঁড়ায়। হন্তদন্ত হয়ে ড্রয়ার থেকে সব ধরনের জন্ম নিরোধক ঔষধের পাতা নষ্ট করে বিনে ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরায়। মন আটকানো একটা অভিনব উপায় পেয়ে গিয়েছে শেখ তৌসিফ আহমেদ। সিগারেটটা শেষ করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায় তৌসিফ। বিছানায় স্বামী অত্যাচার আর সম্ভোগের চিহ্ন শরীরে নিয়ে পড়ে আছে দোলা। তার মেঝেতে পড়ে আছে শেখ তৌসিফ আহমেদের চামড়ার বেল্ট, যেটা একজন ভ্রষ্টাচারিণীকে শাস্তি দিয়েছে। বাড়ির বউয়ের এমন আচরণ কারোই সহ্য হচ্ছে না। রাতে খেতে বসে এই নিয়ে বিশদ আলোচনার সভা বসেছে শেখ বাড়ির পুরুষদের মধ্যে। এই বাড়ি মান সম্মান জড়িত, তাই তৌফিকুল ইসলাম ছেলের কাছে জানতে তার ছেলে এখন কি করবে। শেখ তৌসিফ আহমেদ সাফ জানিয়ে দিল সে বউ তালাক দেবে না, বউকে মানুষ বানিয়ে ফেলবে। তৌসিফ বউকে মানুষ বানাতে কি কি করতে চায় তা কেউ জানতে চাইল না। রাতে খাবার শেষে তৌসিফ বউয়ের জন্য প্লেটে খাবার আর একটা মলম নিয়ে নিজের ঘরের দিকে গেল। শরীরে যত আঘাত পড়েছে সেগুলো মলম লাগাবে তৌসিফ আহমেদ। পথভ্রষ্ট হলেও বউ তো। মেজাজটা তার রাতে ঠিক হয়েছে খানিকটা। সিদ্ধান্ত নিয়েছে এখন একটু বোঝাবে। এমনিতেও কম মারে পড়েনি গায়ে। এত সুন্দর নরম শরীর কিভাবে এত মার খেয়েও না চেঁচিয়ে পারল, তৌসিফের বেশ অবাক করেছে। দরজা লক খুলে ভিতরে ঢুকে দেখে দোলা তখনও বিছানায়। তৌসিফ বেড সাইডের টেবিলে খাবার প্লেটটা রেখে দিয়ে দরজা লাগিয়ে মলম নিয়ে এগিয়ে যায় বউয়ের কাছে। চোখ বন্ধ দোলার। গা থেকে শাড়িটা সরিয়ে তৌসিফ দেখল ছায়া ব্লাউজ পরিহিতা, অর্ধনগ্ন শরীরে রক্ত লাল আঘাতের দাগ। মেজাজ তখন পড়ে গিয়েছিল পুরোপুরি। বউয়ের জন্য খানিকটা দরদ লাগলো তার। ভীষণ শখের বউ তার। কখনো কোনো মেয়েকে দেখে এক দেখায় তৌসিফের মাথায় বিয়ের ভূত চাপেনি। সে দোলাকে না ডেকে দরদ দিয়ে মলম আঙুল দিয়ে দোলার পেটের কাছে মলম লাগিয়ে দিতে চমকে উঠে দেরি না করে কিরে দোলাকে আগলে নিয়ে গালে
চাপড় মেরে বলে, দোলা, এই দোলা। দোলা সাড়া দেয় না। তৌসিফ বুঝতে বাকি নেই দোলা কখনোই সাড়া দেবে না। শরীরটা কাঁপছে তার। সব কেন? এসব কি কেন হলো? বেঁচে আছে ভেবে হাসপাতালে নিয়ে যাচ্ছে তৌসিফ, দোলার দায়িত্ববান বৈধ পুরুষ। অ্যাম্বুলেন্সে দোলার হাত ধরে বসেছিল বাকরুদ্ধ সে, দোলার অর্ধনগ্ন শরীরটা তার স্বামী কেনা 4,000-এর লাল শাড়িতে মোড়া। অ্যাম্বুলেন্স থেকে দোলাকে নামানো হলো। ডাক্তার দেখবে জানালেন দোলা নেই। মৃত্যুর কারণ অজানা, শরীর শুধু আঘাতের চিহ্ন। দোলা পোস্টমর্টমের রিপোর্টে এলো দোলাকে হসপিটালে নিয়ে আসা 3 ঘন্টা আগেই দোলা মারা গিয়েছে। মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট। আকাশ পরিমাণ কষ্ট নিয়ে ভালোবাসা মানুষ যারীদকে না দেখে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে ফেল দোলা। দোলার গল্প ফুরিয়ে গেল। বাকি রইল দোলার জীবনের বৈধ মানুষগুলো। তারা শোকাহত হলেন। বিষণ্ণ মনে দোলার দাফন কার্য সম্পন্ন করলেন। পুলিশ কেস হয়নি, কারণ দোলার স্বামীর হাতে তো মরেনি। রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট থাকলেও দোলার মৃত্যুর আসল রহস্যর কারণ দোলা ব্যতীত এই পৃথিবীর কেউ না জানুক। ওটা রহস্যই হয়ে থাকুক। দোলা কবর শেখ বাড়ির পূর্ব পাশে পারিবারিক কবরস্থানে। দোলার শ্বশুর ভাসুর মনে মনে পছন্দ করল না অমন দ্বিচারিণী বউয়ের কবর এ বাড়িতেই হোক, কিন্তু তবুও দোলা কবর স্বামীর বাড়িতেই হলো। এতে শেখ বাড়ির মান সম্মান জড়িত, বাড়ির বউয়ের কবর অন্যখানে কেন হবে? শোক যথাযথভাবে পালন হলো দোলার মৃত্যুর। দোলার দায়িত্ববান স্বামী দোলার দাফনের দিন থেকে এতিমদের খাইয়ে যাচ্ছে, এমন অবধি মাথা থেকে টুপিটাও খোলেনি, সিগারেট হাতে নেয়নি। আত্মহত্যা মহাপাপ। পাপী দোলা এই মহাপাপটা করতে হলো না। তার প্রতি সৃষ্টিকর্তা সদয় হলেন। অন্তত সুখের মৃত্যু ছিল ওটা। বউ মরে গেল, আত্মীয়রা ফুরিয়ে গেল। শেখ বাড়ির ছোট ছেলে বিপত্নী হলেন। দোলার কবরের পাশে লাগানো পাতাবাহার গাছগুলো ডালপালা ছাড়াই। আগে শেখ বাড়ির মুরব্বীরা শেখ তৌসিফ আহমেদের জন্য মেয়ে খুঁজতে লাগলো। এবার তার নিজেরাই পছন্দ করবে ভালো মেয়ে। শেখ তৌসিফ আহমেদ বিষণ্ণ ভঙ্গিতে সরাসরি বারণ না করলেও সময় চাইলেন। সম্ভবত তিনি ভুল গিয়েছেন, সময়ের দরকার হয় না স্বামী হতে। একদল মাংসপিণ্ড হাতের কাছে পেলে তার শারীরিক সক্ষমতা থাকলে স্বামী হওয়া যায়। সময় লাগে তো স্ত্রী হতে। এতগুলো দিন নিজের মনকে মানিয়ে যা হতে পারেনি দোলা, বেঁচে থাকলে হয়তো পারত। যদি তৌসিফের পরিকল্পনা মাফিক তৌসিফের বাচ্চা তার পেটে আসতো। কবরস্থান নতুন। দোলার কবর রাজমিস্ত্রিরা মার্বেল পাথরে দেওয়ালে ঘেরাও দিতে এসেছে। শেখ তৌসিফ আহমেদ জীবিত থাকতে বউকে অলংকার আবৃত করে রাখতে চাইতেন। মরে যাওয়ার পর বউকে কবরটাও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করলেন। স্বামী হিসাবে তিনি যে দায়িত্ববান, রাজমিস্ত্রিরা তাদের কাজ করছে। শেখ তৌসিফ তার ঘরের বারান্দায় গিয়ে তা দেখছেন। এক দৃষ্টিতে কাজের মেয়ে এসে তৌসিফের হাতে একটা ময়লাযুক্ত কাগজ দিয়ে বলে, এটা ময়লার ঝুড়িতে পেয়েছেন সে। দেখে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কোনো কাগজ। কাগজটা আসলে গুরুত্বপূর্ণ ছিল। একটা চেক তাকে রয়েছে 7 লক্ষ টাকা, যার বিনিময়ে সে তার বউকে পেয়েছিল। তবে শুধু শরীরটা, মনটা নয়। কারণ তার বউ ছিল যে ভ্রষ্টচারিণী। দোলা মরল, সব নেটটা চুকে গেল। গল্প তো দেবদা মরে যায়, বাস্তবে একটু ভিন্নই থাক। পারু মরুক, দেবদারা বেঁচে থাকুক, আর এই পৃথিবীর সব দুধে ধোয়া তুলসী পাতা মানুষগুলো বেঁচে থাকুক। যারা খুব গুছিয়ে জীবন যাপন করতে পারে, দোলার মতো অগোছালো নয়, হঠকারী নয়, অসহায় নয়, স্বার্থপর নয়, চরিত্রহীন নয়, সবশেষে যারা দোলা নয়,
পারু মরেছে, পৌষ গিয়ে মাঘ পড়েছে, ফাল্গুন এসেছে। শেখ বাড়ি ছোট ছেলের বইয়ের কবরে ফুলে ফুলে ভরে গিয়েছে। দোলার স্বামী নিয়ম করে সপ্তাহে একবার পরিষ্কার করার দায়িত্ব থাকে। আচ্ছা, দোলার স্বামীর কথা বাদ দে, চলুন পারু দেবদার কাছে যাই। সে কি করছে জানতে ইচ্ছে করছে না আপনাদের? অ্যাক্সিডেন্টের পরে 3 মাস সময় নিয়ে দোলার দেবদা সুস্থ হলো। গল্পের মতোই দেবদা কখনো জানতে পারেনি পারু তার কাছে আসবে বলে ছুটেছিল। দেবদা জানার প্রয়োজন তো নেই, সে জানলে তার কষ্ট বাড়তো, কমতো না, রাগও হতো। দেবদা জানেনি ভালো হয়েছে। দোলার মৃত্যুর সময় জারিফ হাসপাতালে বিছানায় হুঁশ জ্ঞানহীন ভাবে পড়েছিল। আজকাল দেবদা দেখে শুনে বাইক চালায়, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সে জীবনের মানে বুঝতে পারল। একবারে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে ছিঁড়ল না সে, চাকরিটা গ্রহণ করলো, জীবন ফিরল দেবদার। নিজেকে বদলে ফেললো, শুধু বদলাতে পারলো না পারুর প্রতি তার ভালোবাসা, কমাতে পারলো না কিছুতে। পারু মরেছে তা সে জেনেছে, তবে তাতে কি, পারুর শরীরটা মরেছে, ওই শরীরের সাথে দেবদার কি লেনা দেনা? সে তো ভালোবাসে ওই নামটিকে, তার দুলিকে। অফিস শেষে ফাঁকা হয়ে সময় ছুটে যায় জারিফ দুলির পছন্দের জায়গাগুলোতে, রাতে নিস্তব্ধ মফস্বলে হেঁটে বেড়ায়, হাঁটতে হাঁটতে ফজলুন্নেসা ছাত্রীনিবাসের পিছনের গলিতে যায়। আজও গেল শিফা ফার্মেসি, সামনে কুকুর ডাকে, সে তাড়িয়ে দেয়, ঘাড় ঘুরিয়ে 304-এর কামরা জানালার দিকে তাকায়। তাকিয়ে আছে জারিফ, অবাক হলো, তার বুকের কাঁপন ধরল। 3তলা রুমটা আলো জ্বলছে আজ। দেবদার শরীর কাঁপছে, থ হয়ে দাঁড়িয়ে থাকে সে। জানালা খুলে যায়, দেখে অন্য মেয়ে জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সম্ভবত ওই রুমে নতুন এসেছে। তার কানেও ফোন চেপে ধরার আঘাত। জারিফ মেয়েটাকে দেখে, ঠিক তখনই গলিতে একটা বাইক এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে ফোন কানে ধরে কথা বলছে। ছেলেটার দৃষ্টি 304-এর কামরায়। জারিফ দুদিকে দেখে, তারপর স্মৃতিচারণ করে। জারিফের একবার ইচ্ছে করল ওদের থামিয়ে দিতে, বলতে অনিশ্চয়তা নিয়ে স্বপ্ন বুনতে নেই। কিন্তু সে থামল না। দেখুক না স্বপ্ন, মন ভাঙতে বলে স্বপ্ন দেখার বারণ নাকি? কিছুক্ষণ দেখে জারিফ চলে যায়। কাল হয়তো আর আসবে না এখানে। এদেরকে বিরক্ত করা যাবে না, স্বপ্ন দেখতে গিয়ে দিতে হবে। যে স্বপ্ন ভাঙবে বছর 4 পর। রাত করে হলেও জারিফ বাড়িতে যায়। আজও গিয়েছে। পরপর কলা পসিবল গেট খোলা শব্দ হয়, বন্ধ হয় গেট। জারিফ ভিতরে ঢুকে দেখে জাহিদা আনাম খাবার নিয়ে বসে আছে। জারিফ ফ্রেশ হয়ে বাধ্য ছেলের মতো মায়ের সামনে বসে রাতের খাবার খায়। কি কি বাজার লাগবে তা জানতে চায়। খেয়ে হাত ধুয়ে উঠে পড়ে, তারপরে বলে, তোমার 23তম পাত্রী রিজেক্ট মা, পছন্দ হলো না? জাহিদা শোনে। জারিফ নিজের ঘরে দরজা খোলা রেখে বিছানায় গিয়ে উপড়ে হয়ে শোয়। মাথাটা ঢুকিয়ে দেয় বালিশের নিচে, বালিশ নিয়ে চেপে ধরে মাথা। জাহিদা না ডাইনিং টেবিলে চেয়ারে বসে রোজ অধরা ছেলে চাপা আর্তনা শোনে, খুব ক্ষীণ স্বরে। কিছুক্ষণ পর থেমে যায়। জারিফ ঘুমিয়ে যায়। তার ছেলে তাকে শাস্তি দিচ্ছে রোজ। সকালে ঘুম থেকে উঠে জারিফ নাস্তা খেয়ে মায়ের প্রেসক্রিপশন নিয়ে নেয় ওষুধ আনবে বলে। রোজ খুব মন লাগিয়ে অফিস করে। অফিস শেষে ছুটি। আবার তার দুলির পছন্দের জায়গাগুলোতে। মাঝে মাঝে জারিফের খুব করে দোলার কবরটা একটু দেখতে। সব সময় না, মাঝে মাঝে। তবে সে নিজেকে সংযত করে নেয়। পারু পরস্ত্রী, তাই ওটা তো পরস্ত্রীর কবর। দুলি তো তার মনে আছে, যা কখনোই দাফন হয়নি। এই তো কখনো জারি স্টাফ কোয়ার্টারে দিঘির পাড়ে বসে আছে, তার পারুকে সাথে নিয়ে। তবে পাশে নয়, মনে।
সূর্যি মামা পশ্চিম ঢলে পড়ল। আজান হলো। জারিপোতার দুলিকে নিয়ে উঠে দাঁড়ায়। আর তারপর আর কি? ইতি গল্প ফুরালো। নটের গাছটি মুড়ালো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।